সে অনেক দিন আগের কথা। তখন এক পাহাড়ি গ্রামে ভুবন নামে এক গরিব কৃষক বাস করত। ভুবন তার স্ত্রী মিনতিকে নিয়ে খুব কষ্টে দিন কাটাতো। তবে এত কষ্টের ভেতরও সে এক তান্ত্রিককে প্রতিদিন সকাল বিকেল খাবার দিয়ে আসতো। আচ্ছা, আর কতদিন তুমি তান্ত্রিককে এমন করে খাবার দেবে বলো তো? কি করব বলো? আমি খাবার দেওয়া বন্ধ করলে লোকটা যে না খেয়ে মারা যাবে। তাই বলে এমন দিনের পর দিন তাকে সাহায্য করে যাবে? আমাদের দিকটাও তো দেখতে হবে। আমরাও যে বড় গরিব মানুষ। এমন করে বলো না। আমরা যেমন গরিব, তান্ত্রিকও ঠিক তেমনই অসহায়। যতটুকু পারি আমরা তান্ত্রিককে এমন ভাবে সাহায্য করেই যাব। তুমি যখন এটা বেশ ভালোভাবে মেনে নিয়েছো, তখন আমি আর না করব না। তবে বিষয়টা একটু ভালো করে ভেবে দেখো। সে আমি পরে ভেবে দেখব। তুমি আপাতত তান্ত্রিকের সকালের খাবারটা নিয়ে আসো। এমনিতে অনেক বেলা হয়ে গেছে গো, আমি তাড়াতাড়ি দিয়ে আসি। মিনতি ঘরের ভেতর থেকে একটা পোটলা ভর্তি খাবার বের করে ভুবনের হাতে দেয়। ভুবন খাবার নিয়ে তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। সেই নদীর পাশেই একটা গাছের নিচে বসে আছে তান্ত্রিক। আজ এত বেলা হয়ে গেল, কিন্তু ভুবন তো এখনো আমার জন্য খাবার নিয়ে আসছে না। কখনো তো এমন দেরি করে না। জানি না আবার কোনো বিপদ হলো কিনা। দুঃখিত তান্ত্রিক মহাশয়, আজকে একটু দেরি হয়ে গেল আমার। এজন্য দুঃখ প্রকাশ করতে হবে না ভুবন। তুই আমার জন্য এত বছর যাবত এত কষ্ট করছিস, আমি তো ভেবেছি আবার কোনো বিপদ হয় কি না। আজকে বাড়িতে রান্না হতে একটু দেরি হয়েছে, তাই আপনার জন্য খাবার আনতেও দেরি হয়ে গেল। এখন আপনি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিন, আমাকে আবার জমিতে যেতে হবে। ভুবন তান্ত্রিককে খাবার দিয়ে চলে আসে। এদিকে নিখিল নামে ভুবনের এক প্রতিবেশী ছিল। সে সব সময় ভুবনের ক্ষতি করার চেষ্টা করত। ভুবনের মাঠ ভর্তি সোনালী ফসলের পাশে দাঁড়িয়ে নিখিল বলে, ভুবন তোর জমিতে আমার মতো একটা কাজও করে না, কিন্তু তারপরে ওর জমিটা ফসলে একেবারে ভরে আছে। অথচ ফসল নষ্ট হয়ে আমার জমিটা একেবারে খা খা করছে। আমি খালি হাতে ফিরে যাব, আর ভুবন গোলা ভর্তি ফসল নিয়ে যাবে। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। একা একা এসব কথা বলতে বলতেই নিখিল হঠাৎ আগুন ধরিয়ে দেয় ভুবনের ফসলে। তারপর সাবধানে সরে পড়ে। এদিকে দাউ দাউ করে আগুন জ্বলে ভুবনের জমির সব ফসল পুড়ে ছাই হয়ে যায়। ভুবন জমির কাছে আসতেই তার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। এ সৃষ্টিকর্তা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার সমস্ত জমির ফসল যে একেবারে পুড়ে ছাই হয়ে গেল। সারাদিন জমির পাশে বসে ভুবন কান্না করে। এরপর সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসে। ঘরে ফিরে ভুবনকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে মিনতি বলে, কি গো, তুমি আজকে সারা দিন বাড়িতে ফিরলে না? তার উপরে এই সন্ধেবেলা ফিরে এসে এমন মন মরা হয়ে বসে আছো কেন? কি হয়েছে? আমাদের সব কিছু শেষ হয়ে গেছে গো মিনতি। আমাদের জমির ফসল কেউ পুড়িয়ে দিয়েছে। ফসলের জায়গায় এখন কেবলই ছাই পড়ে আছে গো। কি বলছো তুমি? আমাদের এত বড় সর্বনাশ কে করলো? এখন আমরা সারা বছর কিভাবে চলবো? আমি কিছুই জানি না গো মিনতি। এবার মনে হচ্ছে আমাদের পথে বসতে হবে। আমি বলি কি, এই দুর্দিনে তান্ত্রিক মহাশয় আমাদেরকে সাহায্য করতে পারেন। আমরা তো এত বছর যাবৎ তার সেবা করে এসেছি। এবার এই দুঃসময়ে আমরা গিয়ে তার কাছে হাত পাতি, যেন তিনি আমাদের কিছু দিয়ে সাহায্য করেন। এটা তুমি বেশ ভালো কথা বলেছ মিনতি। এই বিপদে এখন একমাত্র তান্ত্রিক মশাই আমাদের সাহায্য করতে পারেন। আমি বরং কাল সকালে একবার গিয়ে দেখব। পরদিন সকাল হয়। কথা মতো খুব ভোরবেলায় ভুবন তান্ত্রিকের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ভুবন তান্ত্রিক মহাশয়কে সব কথা খুলে বলে। বুঝতে পেরেছি ভুবন, তার মানে তুই বেশ বড় বিপদে পড়ে গিয়েছিস। হ্যাঁ তান্ত্রিক মশাই, আমরা এই ফসল বিক্রি করে সারা বছর চলি। সব ফসল এখন পুড়ে ছাই হয়ে গেছে।
এবার আমাদের সারা বছর কিভাবে চলবে বলুন? হ্যাঁ, এই কাজটা যে করেছে সে একদমই ঠিক করেনি। অন্যের ক্ষতি করে কোনোদিন নিজে ভালো থাকা যায় না। এর শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু তান্ত্রিক মশাই, এখন আমাদের বেঁচে থাকার জন্য আপনি আমাদেরকে কিছু সাহায্য করুন। তা না হলে আমাদের না খেয়ে মরতে হবে। ভুবনের কথা শুনে কিছুক্ষণ তান্ত্রিক চোখ বন্ধ করে বসে থাকে। এরপর হঠাৎ করে তার হাতে এক হাঁড়ি জল চলে আসে। রে ভুবন, তুই এই এক হাঁড়ি জল বাড়িতে নিয়ে যা। আশা করি এই দুর্দিনে এটাই তোর সবচেয়ে বড় হাতিয়ার হবে। তান্ত্রিকের কথায় ভুবন বেশ মনক্ষুণ্ণ হলো। রাগে দুঃখে সে তান্ত্রিকের দেওয়া হাঁড়িটা নিয়ে বাড়িতে ফিরে আসে। সব শুনে মিনতিও বেশি রেগে ওঠে। আমি জানতাম এমন কিছুই হবে। এত বছর তান্ত্রিকের সেবা করে শেষ পর্যন্ত আমরা এক হাঁড়ি জল পেলাম। তান্ত্রিক আমাদের উপকারের প্রতিদানে এমন উপহাস করবে, এটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। আমি তোমাকে বারবার বলেছি অনেক হয়েছে, তান্ত্রিককে আর সাহায্য করার দরকার নেই, কিন্তু তুমি তো আমার একটা কথাও কানে নাওনি। তোমার কথা না শুনে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, কিন্তু এখন আর কি করা। ওই তান্ত্রিককে আমরা আর একদিনও খাবার দেব না। আমাদের সাথে উপহাস করার এটাই হবে উপযুক্ত শিক্ষা। এরপর এক এক করে কেটে গেল 3 দিন, কিন্তু ভুবন একদিনও তান্ত্রিকের জন্য কোনো খাবার নিয়ে গেল না। তান্ত্রিক না খেয়ে ভীষণ কষ্ট পেতে লাগলো। আজ 3টা দিন কেটে গেল, অথচ ভুবন আমার জন্য কোনো খাবার নিয়ে এলো না। মনে হচ্ছে ও কোনোদিনও আর আমাকে সাহায্য করবে না। তবে একদিন বুঝতে পারবে ও আমাকে ভুল বুঝেছে। এই গ্রামে আর না, আবার এবার যাওয়ার সময় হয়ে এসেছে। তান্ত্রিক তখনই ওই গাছতলা থেকে উঠে চলে যায়। এরপর কেটে যায় প্রায় 1 বছর। ভুবন অনেক কষ্ট করে আবার তার জমিতে সোনালী ফসল ফলিয়েছে। ফসল কাটতে তখন 2 দিন বাকি। কি গো, দেখলে তো তান্ত্রিককে সাহায্য না করে এখন আমরা কতটা সুখী। এখন আমাদের জমি ভর্তি ফসল। হ্যাঁ গো, তাই তো দেখতে পাচ্ছি। এই ফসলগুলো ঘরে তুলতে পারলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না গো, আর কোনো দুঃখ থাকবে না। তা যা বলেছ। আমি বলি কি, এখন আর দেরি না করে আস্তে আস্তে ফসল কাটতে শুরু করি। ঠিক এই সময় একটা লোক ছুটতে ছুটতে এসে ভুবনের বাড়িতে ঢোকে। কি হয়েছে গো ভাই, তুমি এমন ছুটতে ছুটতে এলে কেন? সর্বনাশ হইয়া গেছে গো দাদা, তোমার জমিতে কে বা কারা জানি আগুন ধরাইয়া দিছে। কি বলছো ভাই এসব? জানি না আবার কার কুনজর পড়লো আবার জমির ওপর। এখন এইসব ভাইবে সময় নষ্ট করা ঠিক হইব না, তা না হইলে সব ফসল পুইরা ছাই হইয়া যাইব। চলো বিরতি, যে করেই হোক জমির আগুন নেভাতে হবে, চলো। জল দিয়ে আগুন নেভানোর মতো বাড়িতে কিছুই পেল না মিনতি ও ভুবন। অবশেষে ঘরের কোনায় রাখা সেই তান্ত্রিকের দেওয়া 1 হাঁড়ি জল নিয়ে জমির দিকে ছুটল ওরা। আর সেই জল জমিতে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। গোটা জমির আগুন নিভে গেল। সেই সাথে জমিতে ছড়িয়ে থাকা ফসলগুলো সোনার মোহরের রূপ নিয়ে নিল। ও বাবা গো, এই আমি কি দেখছি গো! এইটুকু হাড়ির জল গোটা জমির আগুন নিভিয়ে দিল। শুধু কি তাই, আগুন নেভার সাথে সাথে সব ফসল সোনার মোহরে রূপ নিল গো। তার মানে সত্যি সত্যি সেদিন তান্ত্রিক আমাদেরকে সাহায্য করেছিল, কিন্তু আমরা বুঝতে পারলাম না। হায় হায়, এমন একটা ভুল আমি কি করে করতে পারলাম। তান্ত্রিক আমাদের জন্য কত বড় একটা সাহায্য করে গেল, অথচ আমরা তাকে কত কষ্ট দিয়ে এই গ্রাম থেকে তাড়িয়ে দিলাম। সত্যি কাজটা করা আমাদের একদম ঠিক হয়নি। আবার যদি তান্ত্রিককে পেতাম তাহলে আমরা তার পা ধরে ক্ষমা চেয়ে নিতাম। এখন আর কি করার, চলো আমরা তান্ত্রিক মশাইয়ের উপকারকে স্বীকার করে নেই, এতেই ওনার সম্মান করা হবে। এই বলে ভুবন ও মিনতি জমি থেকে সোনার মোহর কুড়োতে শুরু করে। দিকে ওদের জমিতে আগুন লাগিয়ে ভীষণ খুশি প্রতিবেশী নিখিল। গত বছরের মতো
এবারও ওদের জমির সব ফসল পুড়িয়ে নষ্ট করে দিলাম। এবারে দেখ কেমন লাগে। আমার সামনে থেকে ওরা বস্তা ভর্তি ফসল নিয়ে যাবে, এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারি না। এদিকে সন্ধ্যা পর্যন্ত ওরা জমি থেকে সোনার মোহরগুলো কুড়ালো, কিন্তু তারপরেও সব মোহর বাড়িতে নিতে পারল না। এখন কি করব বলো মিনতি? সন্ধ্যা যে হয়ে গেল, অথচ জমিতে এখনো অনেক সোনার মোহর ছড়িয়ে আছে। এই মোহরগুলো না হয় জমিতে ছড়ানো থাক, কাল সকাল সকাল এসে আমরা কুড়িয়ে নিয়ে যাব। কিন্তু রাতের বেলা যদি কেউ এসে এই মোহরগুলো আমাদের আগেই নিয়ে চলে যায়, তখন? আমার মনে হয় এমন কিছুই হবে না, কারণ আমাদের জমির সোনার মোহরের কথা কেউই জানে না। মিনতির কথা মতো ভুবন আর সোনার মোহর তুলল না। মোহরগুলো জমিতে এইভাবে রেখে দুজনে বাড়ি ফিরে যায়। এদিকে রাতের বেলা নিখিল একা একা বলে, সেই কখন ওদের জমিতে আগুন দিয়ে এসেছি, এবার একটু গিয়ে দেখে আসি ফসলের কি অবস্থা। কি আমি কি দেখছি? আগুন দিয়ে জমির সব ফসল নষ্ট করে দিলাম, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ফসলের জায়গায় সোনার মোহর ভর্তি হয়ে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? ভুবনের জমির এই দৃশ্য নিখিল যেন কিছুতেই মানতে পারছিল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সকাল হতে এখনো ঢের সময় বাকি আছে, এই সময়ে আমি জমির সব সোনার মোহর কুড়িয়ে বাড়িতে নিয়ে যাব। তারপর ওই মোহর দিয়েই বাকি জীবন দিব্যি আরামে কাটিয়ে দিতে পারবো। যেমন বলা তেমন কাজ। নিখিল আস্তে আস্তে জমির সব মোহর একটা বস্তায় ভর্তি করতে শুরু করে। পরদিন খুব সকালে জমিতে এসে উপস্থিত হয় ভুবন আর মিনতি। এসে দেখতে পায় জমির ঠিক মাঝখানে নিখিল গলা অব্দি মাটির নিচে চাপা পড়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই তান্ত্রিক। এ কি নিখিল, তুমি? তোমার কি হয়েছে? আবার শাস্তির কারণে ওর এই অবস্থা হয়েছে। তুই নিশ্চয়ই আমাকে এতদিনে ভুলে গেছিস, তাই না রে ভুবন? আমাকে ক্ষমা করে দিন তান্ত্রিক মশাই, আমি আপনার সাথে অন্যায় করে ফেলেছি। আপনি সত্যিই মহান। হ্যাঁ তান্ত্রিক মশাই, আমিও অপরাধী, আপনি আমাকেও ক্ষমা করে দিন। আমরা আসলে আপনাকে চিনতে পারিনি, না জেনে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। তোদের আচরণে আমি এতটুকু মনে করিনি। আমি জানতাম তোরা একদিন নিজেদের ভুল বুঝতে পারবি, আর আমার মহাশক্তিশালী হাড়ির জল সম্পর্কেও জানতে পারবি। হ্যাঁ তান্ত্রিক মশাই, এবারে আমরা সত্যি বুঝতে পারছি এই জল অতি শক্তিশালী। এর কারণেই আমাদের গোটা জমির ফসল নষ্ট হয়ে গেলেও সেখানে সোনার মোহর ভরে গেছে। আর সেই সোনার মোহর রাতের বেলা চুরি করে নিয়ে যাচ্ছিল এই নিখিল। এই কারণে আমি তাকে শাস্তি দিয়েছি। আপনি সত্যি মহান তান্ত্রিক মশাই। এখন থেকে আপনি বাকি জীবনটা আমাদের সাথেই কাটাবেন। আমাদেরকে আপনার সেবা করার সুযোগ দিন। তান্ত্রিক এবারে আর ওদের কথা ফেলতে পারল না। বাকি জীবনটা ভুবনের বাড়িতেই কাটিয়ে দিল। ভুবন আর মিনতিও তান্ত্রিকের দয়ায় সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।